আমার চ্যানেলের প্রিয় আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটু ভিন্ন রকম বিষয় নিয়ে কথা বলি। যেহেতু চলমান বিশ্বকাপ চলতেছে, ধুম ধারাক্কা চলতেছে, একটু বিশ্বকাপের বিষয়গুলো নিয়ে কথা বলা আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ, তাই না? আজকে কথা বলবো ব্রাজিল সম্পর্কে। দেখেন, ব্রাজিলের আগামী ম্যাচ জাপানের সাথে। জাপানের সাথে ব্রাজিল আসলে কী রেজাল্ট করবে এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে একটু ধারণা দিচ্ছি। দেখেন, অনেকেই ভয় পাচ্ছেন। জাপানের সাথে যে ম্যাচ হবে সেটা আমরা আগে থেকে আইডিয়া করতে পেরেছিলাম যে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং জাপান গ্রুপের রানার আপ হবে এবং জাপানের সাথে ম্যাচটি পড়বে। এখানে অনেকেই বলতেছেন যে জাপানের সাথে ম্যাচটি ব্রাজিল হেরে যাবে। রিজন দিচ্ছেন হচ্ছে সর্বশেষ ম্যাচে জাপানের সাথে ২-৩ গোলে হেরে গিয়েছিল। জাপান ৩ গোল দিয়েছিল, ব্রাজিল ২ গোল দিয়েছিল। যদিও ব্রাজিল ২ গোলের লিড নিয়েছিল। তো বিষয় হচ্ছে ব্রাজিলের তখনকার দল আর বর্তমান যে দল এটা কিন্তু এক নয়। তখনকার যে ফর্ম, বর্তমান যে ফর্ম এটা কিন্তু এক নয়। তখনকার যে ডিফেন্স লাইন দেখতে পাচ্ছেন, এখনকার যে ডিফেন্স লাইন এক নয়। আর ব্রাজিল বরাবরই বিশ্বকাপে বা বড় টুর্নামেন্টে ভালো খেলে। তার একটা রিদমে থাকে। এখন যে ব্রাজিল যে রিদমে আছে এটা তো আপনারা দেখতে পাচ্ছেন। এখন যে কোনো দল সামনে পড়লেই ব্রাজিল হারানোর সক্ষমতা রাখে। জাপান কেন? এখন জার্মান, স্পেন, আর্জেন্টিনা বা যে কোনো দল পড়লেই হারানোর সক্ষমতা থাকে। ভিন্ন কিছু হতে পারে, তো গোলগুটির খেলা যে কোনো কিছুই হতে পারে। তবে হারানোর ক্ষমতা রাখে যে বর্তমান যে দলটি হয়েছে। ব্রাজিলের যে সমস্যাটি ছিল সেটা হলো লেফট ব্যাক এবং রাইট ব্যাক। গত ম্যাচে কিন্তু লেফট ব্যাক এবং রাইট ব্যাক কিন্তু দারুণ খেলেছে। আপনারা দেখেছেন যে দানিলোও ভালো খেলেছে, যাকে নিয়ে আমরা প্রচুর সমালোচনা করে থাকি। এক কথায় পরশ পাথরের ছোঁয়া পেয়েছে তারা। কার্লো আনচেলত্তি আসার পর থেকে ব্রাজিল এত ভালো কোনোদিনও খেলে নাই, এই গত ২ ম্যাচে যেটা খেলেছে। আসলে কি, একটা কোচ একটা দলকে প্রপারলি সিস্টেমে আনতে মিনিমাম ১ বছর থেকে ২ বছর সময় লাগে। তিনি এই সময়টি পাননি। অল্প কিছু ম্যাচ পেয়েছে। বিশেষ করে সেই ম্যাচগুলোতে এককভাবে কোনো খেলোয়াড়কে উনি খেলাতে পারেননি। এক সময় এক দল। যেমন গত জাপানের সাথে যে দলটি খেলেছিল ব্রাজিলের, আজকের দলে সেই প্লেয়ারগুলো কিন্তু নেই। আপনারা দেখেন ডিফেন্স লাইনের প্রায় ৩ জনই পরিবর্তিত। অ্যাটাকিং লাইনেও পরিবর্তিত, মিডেও পরিবর্তিত। তো নতুনভাবে যেহেতু ব্রাজিল ঘুরে দাঁড়িয়েছে, আপনারা আশা করতে পারেন জাপানকে খুব সহজেই ব্রাজিল হারিয়ে দেবে। এটুকু আত্মবিশ্বাস থাকতে হবে, তা নাহলে ব্রাজিল আপনি করেন কেন? ব্রাজিল আপনি করে যদি জাপানের সাথে ম্যাচ নিয়ে ভয় পান, তাহলে আপনার তো ব্রাজিল সাপোর্ট করার দরকার নাই। পক্ষান্তরে আর্জেন্টিনা যেহেতু কেপ ভার্দের সাথে পড়েছে, অনেকেই বলতেছেন আর্জেন্টিনার সাইড একদম সহজ হয়েছেন। কেপ ভার্দে, তারপর অস্ট্রেলিয়ার সাথে পড়ার সম্ভাবনা আছে। আর্জেন্টিনা খুব সহজে দুটিকে হারিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খুব সহজে যেতে পারবে। এটা কারণ আর্জেন্টিনা বর্তমান খুবই ফর্মে আছে, তারা খুবই গোছালো ফুটবল খেলতেছে বর্তমান। বিশেষ করে আর্জেন্টিনার ডিফেন্স খুবই শক্তিশালী। তাদের লক্ষ্য হচ্ছে অল্প গোল দিয়ে জিতলেও তারা গোল খাবে না। এটা কিন্তু খুবই ভালো লক্ষণ আর্জেন্টিনার। তো এই দিকটা কিন্তু আর্জেন্টিনার খুবই ভালো লাগছে। তারা বল পাসিংয়ে যদিও বিরোধী দলকে সমান প্রায় দিচ্ছে। যেমন আলজেরিয়ার সাথে যখন খেলা হয়েছে তখন বল পাসিংয়ে কিন্তু আর্জেন্টিনা এবং আলজেরিয়া প্রায় সমান ছিল, খুবই কাছাকাছি। এবং অস্ট্রিয়ার সাথে যখন খেলা হয়েছে তখনও সেম, খুবই কাছাকাছি খেলছে অস্ট্রিয়া ভালো ধরেন, কিন্তু গোল দিছে হচ্ছে আর্জেন্টিনা। এটা হচ্ছে কি, বড় দলের একটা আত্মবিশ্বাস এবং কৌশল। দেখেন, ওনারা ডিফেন্স নিচের দিকে নেমে ডিফেন্স খেলতে খেলতে ২-১টা বল পাচ্ছে, অ্যাটাকিংয়ে চটে যাচ্ছে এবং গোল দিয়ে দিচ্ছে। মেসির লাস্ট গোলটা আপনারা দেখেছেন, কি অসাধারণভাবে দিলেন। পুরো কাউন্টার অ্যাটাকে গোলটি হলো। তো এক কথায় হচ্ছে আর্জেন্টিনার প্ল্যান মতোই এগিয়ে যাচ্ছেন। এবং আর্জেন্টিনার সামনে যদি কেপ ভার্দে বা ওই অস্ট্রেলিয়া না পড়ে অন্য কোনো দল পড়তো, তাতেও আর্জেন্টিনা হারিয়ে দিত। উরুগুয়ে পড়লেও হারিয়ে দিত, হয়তো হাড্ডাহাড্ডি হতো ম্যাচটি, আর কেপ ভার্দের সাথে হয়তো খুব সহজে তারা উঠে যাবে, এটাই পার্থক্য। ব্রাজিলের সাইডে দেখেন, ব্রাজিল এরপরে পড়তে পারে হচ্ছে এই জাপানের সাথে খেলা হলে তারপরে যারা পড়বে আইভরি কোস্ট এবং নরওয়ে। অনেকেই নরওয়েকে খুব এগিয়ে রাখতেছেন, তবে আমি আইভরি কোস্টের যে খেলাটা দেখেছি, কি অসাধারণ ফুটবল খেলতেছে তারা। আইভরি কোস্ট কিন্তু প্রায় জার্মানকে হারিয়ে দিয়েছিল। আর শুধু জার্মান কেন, আইভরি কোস্টের যে খেলার যে আমি স্টাইলটা দেখলাম, বিশেষ করে তার পাসিং যে দ্রুত গতিতে যে ফুটবল খেলতেছে, তাদের যে পাসিং অ্যাকুরেট এটা অনেক বেশি অন্যান্য দলের তুলনায়।
এখানে আইভরি কোস্টের জেতার সম্ভাবনা বেশি আছে, যদিও সবচেয়ে বেশি এগিয়ে রাখছেন আপনারা নরওয়েকে এগিয়ে রাখছেন। আমি ব্যক্তিগতভাবে আইভরি কোস্টকে এখানে বেশি ফেভারিট ধরতেছি, কারণ আইভরি কোস্টের খেলা আমি লক্ষ্য করেছিলাম, তাদের খেলা দেখেছিলাম, আমি মুগ্ধ হয়েছি, যার কারণে আমি বলতেছি হেরেও যেতে পারে। তো ব্রাজিলের কিন্তু প্রতিপক্ষ হিসাবে আইভরি কোস্ট বলেন, নরওয়ে বলেন, এটা তুলনামূলক আর্জেন্টিনার প্রতিপক্ষের চাইতে কঠিন হবে, অস্ট্রেলিয়া বা মিশরের চাইতে কঠিন হবে। তবে ফুটবল বিশ্বকাপে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। গতবার বিশ্বকাপে আপনারা দেখেছেন যে সৌদি আরব কিন্তু হারিয়ে দিয়েছিল যে আর্জেন্টিনাকে, সেই আর্জেন্টিনা কিন্তু বড় বড় দলকে হারিয়ে কাপ নিয়েছে। তো এখানে সহজ বা বড় প্রতিপক্ষ বলে কিছু হয় না, যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটতে পারে, তাই সতর্ক সব দলকেই থাকতে হবে। তো আগামী ম্যাচে জাপানের সাথে ব্রাজিলই ফেভারিট হিসাবে নামবে, তবে সতর্ক থাকতে হবে যেন দুর্ঘটনা না ঘটে। এমনিতেই কিন্তু একজন ভবিষ্যৎবাণী করে রেখেছে যে জাপানের সাথে হেরে ব্রাজিল বিদায় নেবে, এটা যেন কোনোভাবেই যেন সফল না হয়। এই দিকে ব্রাজিল আশা করি খেয়াল রাখবে, এবং ব্রাজিল আমার মতে 3-2 গোলে অথবা 3-1 গোলে জিতে যাবে। এটা আমার আইডিয়া আর কি জাপানের সাথে। তবে দেখা যাক আপনাদের আইডিয়া কি, আপনারা কি মনে করেন যে ব্রাজিল কয় গোলে জিতবে, এটা আপনারা লিখে যাবেন। তো প্রিয় ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টার ভাই বোনেরা, আপনারা খেলাকে এনজয় করুন, আপনারা কখনো সিরিয়াসভাবে কখনো ঝগড়াঝাটিতে যাবেন না। খেলা হচ্ছে এনজয়। আপনারা ট্রল করবেন, সেটা ভদ্র ভাষায়, সেটা সভ্য ভাষায়। ট্রল চলবে, ট্রল না হলে খেলার কি মজা। ব্রাজিল আর্জেন্টিনাকে ট্রল করবে, আর্জেন্টিনা ব্রাজিলকে ট্রল করবে, এটাই খেলার মজা। এবং ট্রলটা যেন ভালো ভাষায় হয়, অনেকেই নোংরা ভাষায় করেন, যেটা অ্যাভয়েড করা উচিত। আশা করি বিশ্বকাপটা আপনারা খুব এনজয় করতেছেন, আমিও এনজয় করতেছি। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, আজকের মতো বিদায়।